দেখুন আরো বাড়তে পারে, কারণ বাংলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার রাজত্বকালে যেটা করেছে বাংলার জন্য, সেটা একটা ছোট্ট উদাহরণ দিই। ৬,৬৮৮টা শিল্পকে এখান থেকে তাড়িয়েছেন। ৬,৬৮৮ শিল্প এখান থেকে তাড়িয়েছেন উনি। এক। ২ নম্বর, পশ্চিমবঙ্গে বছর বছর বাণিজ্য সম্মেলনের নামে কোটি কোটি টাকা খরচা হচ্ছে, আর বাণিজ্য সম্মেলন করতে গিয়ে বড় বড় কোটিপতিদের নিয়ে এসে, পুঁজিপতিদের নিয়ে এসে এখানে প্রতিশ্রুতির বন্যা বয়ে যাচ্ছে। যেরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে বাণিজ্য সম্মেলনে, তাতে পশ্চিমবঙ্গে বিনিয়োগ হওয়ার কথা ১৮ লাখ কোটি টাকা। পশ্চিমবঙ্গে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ হয়নি। ফলে এখানে শিল্প বলে কিছু নেই। কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে মনে করে চপ, মুড়ি, ঘুগনি সেটাও শিল্পের নাম, সে রাজ্যে শিল্প কোত্থেকে আসবে আমার জানা নেই। পশ্চিমবঙ্গে আজ রুটি রুজি নেই বলে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষে পরিযায়ী শ্রমিকের সরবরাহকারী একটা রাজ্য হিসাবে চিহ্নিত করা হয়। মুর্শিদাবাদ তার মধ্যে অন্যতম। এখানে কিছু থাক আর না থাক, এখানে মুনিশ আছে যারা ভারতবর্ষের বড় বড় বহুতল নির্মিত বাড়ি বানাবে, কোটিপতিদের থাকার জন্য ঘর করে দিবে। সেই মুনিশ মুর্শিদাবাদে আছে, বাংলায় আছে। আর তার জন্যেই সেই অভাবের প্রতিফলন ঘটছে এই বেকার যুবকদের ভাতা দেওয়ার এই লাইনে। এটা কিছু না, দারিদ্রতার বহিঃপ্রকাশ। বাংলার মুখ্যমন্ত্রী ভোটের আগে ভাতা দেওয়ার কথা ভাবলেন, এর আগে ভাবেননি। ১৫ বছর ক্ষমতা আছে, ভাবেননি। ১৫ বছর কি বাংলায় বেকার ছিল না? তাতে কথা কিন্তু ১৫ বছর ভাবা হয়নি। দ্বিতীয় কথা, এই বেকার ভাতাটা দেওয়ার মধ্য দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী আর কি করছেন? এই বাংলায় শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো সর্বত্র বরাদ্দ কমিয়ে দিয়ে তার ১২টা বাজাচ্ছে। অর্থাৎ ইধার কামাল উধার কে দে, উধার কামাল ইধার, ইধার কামাল উধার। আপনি লক্ষ্মীর ভাণ্ডার টাকা দিচ্ছেন বাড়িয়ে, আপনি বেকার ভাতা চালু করছেন, কিন্তু সে টাকাটা রোজগার করার কোনো জায়গা নেই। ফলে কি হচ্ছে? রাস্তার নির্মাণের টাকা পাওয়া যাচ্ছে না, স্কুলে শিক্ষক নেই, ছাত্র নেই, সর্বত্র স্বাস্থ্যের পরিকাঠামো, শিক্ষার পরিকাঠামো ভেঙে পড়ছে, রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, টাকা নেই সেখানটায়। কারণ টাকা তো দিয়ে দিয়েছে ভাতাতে, তাকে ভোটে জিততে হবে, রাস্তার থেকে ভাতা গুরুত্বপূর্ণ, তাই তাকে ভাতাতে টাকা দিতে হচ্ছে। অন্যান্য রাজ্যেও ভাতা দেওয়া হয়। চলে যান তেলেঙ্গানা, চলে যান কর্ণাটক, কংগ্রেসের রাজ্য, সেখানে ভাতা দেওয়া হয় বেকারদের ৩,০০০ টাকা করে। অন্যান্য ভাতা কথা ছেড়ে দিলাম, কিন্তু সেখানটাই লক্ষণীয় এটা যে সেখানকার সরকার রোজগার করে, কারণ শিল্প সেখানটাই ছড়িয়ে আছে সর্বত্র। তেলেঙ্গানা, কর্ণাটকে আজকে ভারতবর্ষের শিল্পপতিরা, বিদেশের শিল্পপতিরা ছুটে যায়, বিনিয়োগ করে, তাই তাদের রোজগার বাড়ে। সে রোজগার বাড়ার টাকা থেকে তারা ভাতা দেয়। বাংলায় উল্টো, বাংলায় টাকা দেওয়া হচ্ছে বাজার থেকে ধার করে। অর্থাৎ আপনাকে আমি খাতির করব এক বাজার থেকে ধার করা টাকায়, আপনাকে আমি খাতির করব আমার পকেটে রোজগার করা টাকায়। কোনটা? বাজারের থেকে ধার করা টাকা আমার না, সেটা ফেরত দিতে হবে, পকেটের টাকা আমার। কর্ণাটক, তেলেঙ্গানা সরকার মনে করে আমাদের রোজগার বাড়াও, রোজগার বাড়িয়ে বেকারদের খাতির করো, বেকারদের সুযোগ দাও, বেকারদের সাহায্য করো। পশ্চিমবঙ্গে ভোট এসছে, সব ভোগে যাক, আমার ভোটার চাই, তাই দিয়ে বাদ দাও, দিয়ে দিতে হবে না, শিক্ষক নিয়োগ করতে হবে না, রাস্তা করতে হবে না, স্বাস্থ্যের জন্য হাসপাতালে ওষুধ দিতে হবে না, সব কিছুকে ফেলে রেখে তুমি টাকার ব্যবস্থা করো বাজার থেকে ধার করে, পরে আমি ধার শোধ করবো, তখন দেখা যাবে। এই দুটো হচ্ছে ফারাক। পশ্চিমবঙ্গে এত বেকার, বেকারের যে সমস্যা, যে কথা বলছিলাম, তাকে স্পষ্ট হচ্ছে এই লাইন দেখে। অফলাইনই হোক, অনলাইনই হোক, এই লাইনের বহর দেখে বুঝতে পারছেন বেকারদের সংখ্যা পশ্চিমবঙ্গে আজ হু হু করে বেড়ে চলেছে। পশ্চিমবঙ্গ আজ বিনিয়োগের ক্ষেত্রে, বিদেশি পুঁজি বিনিয়োগের প্রশ্নে পশ্চিমবঙ্গ আজ ভারতবর্ষের ১২তম রাজ্যে রূপান্তরিত হয়েছে। ফলে পশ্চিমবঙ্গে সব দিক থেকে পিছিয়ে গেছি আমরা। কিন্তু ভোটের বাজার গরম করতে হবে, টাকা ছড়িয়ে দাও, টাকা দিয়ে ভোট কেনো। মানুষের অভাব আছে, দারিদ্রতা আছে, অভাব আর দারিদ্রতাকে খরিদ করে নাও। তো কি করবো আমি? পশ্চিমবঙ্গে যে কেউ বেড়াতে আসতে পারে, মায়াপুর, বহরমপুর যে কেউ আসতে পারে, সুজাপুর সবাই যেতে পারে, এটা বিশেষ কিছু ঘটনা নয়। আসছে আসছে, মায়াপুর আসা মানে ওটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান,
মানে বঙ্গীয় যে গৌড়ীয় মঠ অর্থাৎ বৈষ্ণবদের একটা বড় প্রতিষ্ঠান, সারা বাংলার নজর আছে। বোঝাই যাচ্ছে আগামী দিনে নিজে মায়াপুরে হাজির হয়ে ভোট না চাইলেও ভোটের জন্য দাবি হচ্ছে পরোক্ষে। এগুলোকে বলে ডগ হুইসলিং। আমি কি বলছি, কি করছি, যাদের জন্য বলছি তারা জানতে পারছে। এতদিন মঠে কাউকে দেখা যায়নি, এখন মঠে চলে আসছে। মঠে, পথে, ঘাটে সব জায়গায় পাবেন তাদের। এখন এটাই তো রাজনীতি সব কর্মসূচি। কে করে ওদের পার্টির ব্যাপারে আমার কি কি করতে দেখাচ্ছে? দেখুন, কমিশনের হাতে অনেক আইন আছে নির্বাচনকে কেন্দ্র করে। সেই আইন কমিশন প্রয়োগ করতে পারে কিনা আমার তো কিছু বলার নাই। আমরা কি চাই, রাজ্য এবং নির্বাচন কমিশন উভয়ে মানুষের কথা ভেবে, ভোটারদের কথা ভেবে তাদেরকে সহযোগিতা করার রাস্তা প্রশস্ত করুক। নির্বাচন কমিশন কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে কিছু যদি করতে যায়, রাজ্যের উচিত সে অসৎ উদ্দেশ্যকে খর্ব করে দেওয়া। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানটায় যে কেন্দ্র এই নির্বাচন কমিশন এবং রাজ্য উভয় মিলে তাদের যে সংকীর্ণ মানসিকতা দ্বারা পরিচালিত হচ্ছে, তাতে মানুষের আরো ঝঞ্ঝাট বাড়ছে, মানুষের সমস্যা বাড়ছে। হ্যাঁ, নিশ্চয়ই চাই। কি করবো, অভাব। ঠিকই তো, অভাব। যা পাই তাই লাভ। হ্যাঁ, বলছি তো, অভাব, চূড়ান্ত অভাব, চূড়ান্ত দারিদ্রতা, চূড়ান্ত বেরোজগারি, চূড়ান্ত বেকারত্বের এগুলো প্রমাণ সব। চূড়ান্ত বেকারত্ব, যে কথাটা আমরা বলছিলাম সেটা সত্য হলো। সবাই ভাতা নিন, ভাতা ছাড়বেন না। এ ভাতা সরকার দিচ্ছে, কোনো পার্টি দিচ্ছে না। তৃণমূল চাইবে প্রমাণ করতে পার্টি ভাতা দিচ্ছে না, সরকার ভাতা দিচ্ছে। সরকার আমার, আপনার, সকলের, আমাদের টাকা থেকেই আমাদের ভাতা দিচ্ছে। গঙ্গা জলে গঙ্গা পুজো হচ্ছে, মাছের তেলে মাছ ভাজা হচ্ছে। এটা তৃণমূলের টাকা নয়, এটা যেন সকলের মাথায় থাকে। এটা সরকারি টাকা, সরকারি টাকা মানে পাবলিকের টাকা। রাজ্যের সহযোগিতা করা উচিত। রেল তো সকলের। ভারতবর্ষে জমির জট সর্বত্র আছে, পশ্চিমবঙ্গে বেশি। আমি যখন রেলের মধ্যে ছিলাম তখনও দেখেছি। আমি নসিবুল্লাহ যখন রেল ব্রিজ করতে গিয়ে 26 বছর পার করে দিয়েছি এই করতে গিয়ে। জমির জট, বাংলায় জমির সংকট অবশ্যই আছে। চুয়াপুর, পঞ্চাননতলা, সর্বদা এখনো পঞ্চাননতলা হয়নি। পঞ্চাননতলা সব টাকা স্যাংশন হয়ে গেছে, আজকে 10 বছর 12 বছর হয়ে গেল। কবে আমার মন্ত্রিত্ব গেছে? অর্ধেক ব্রিজ হয়ে পড়ে আছে, অর্ধেকটা শেষ হয়নি। এখানে আছে জমির জট। এই জন্য বাংলায় অনেক কিছু আটকে আছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সমস্যা আছে, বাংলায় অনেক বেশি সমস্যা। এটা অস্বীকার করার কিছু নেই। এই যে ফুরপুরা শরীফে মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিল তখন বলছিল ফুরপুরা শরীফে নাকি ট্রেন চালিয়ে দেবে। আমি ফুরপুরা শরীফে যখন রেলমন্ত্রী আবার গেলাম, 1 ছটাকও জমি কোথাও রেলের হাতে নেই। তা কোথায় করবে? কিন্তু তখন ভোট ছিল, সবকে খুশি করার দরকার ছিল। ভারতবর্ষের রেলমন্ত্রী ছিল মমতা ব্যানার্জি। তার যে ঘোষণা, আদর্শ রেল স্টেশন, অবাক হয়ে গেছি আমি। এমন এমন ঘোষণা করেছে মমতা ব্যানার্জি, যেখানে রেলই নাই বলছে রেল স্টেশন হয়ে গেছে। রেল লাইন নাই, তার স্টেশন, শুধু স্টেশন না, আদর্শ স্টেশন। কানা ছেড়ে নাম পদ্মলোচন, তিনি করতে করে দিয়েছিলেন ভোটের জন্য। এরকম কত কি হবে, তো শুরু। এ তো শুরু। ভোটের আগে এরকম কত নাটক বিজেপি নেতাদের আর তৃণমূল নেতাদের দেখতে পাবেন। দেখতে থাকুন আপনারা। এ তো ট্রায়াল, কিছুই না। বিজেপি বা হিন্দুত্ববাদ দিয়ে ভোটটা করেছে কবে, এটা তো আমার মাথায় ঢুকছে না। এ তো নতুন কথা নয়। হিন্দুত্বই তো বিজেপির একমাত্র এজেন্ডা। তো এই এজেন্ডা নিয়ে সারা ভারতবর্ষে ভোট করছে, বাংলাতে ভোট করবে। একদিকে দিদির এজেন্ডা চলবে, একদিকে মোদির এজেন্ডা চলবে। ভাগ করে নাও বাংলাকে হিন্দু আর মুসলমানে, এই তো খেলা হবে। যা হয়ে আসছে গত কয়েক বছর ধরে, এবারেও তার পুনরাবৃত্তি হওয়ার চেষ্টা হবে। তার সঙ্গে মিথ্যা কথা বলা হবে, অপবাদ দেওয়ার আলোচনা হবে, সন্ত্রাসের গল্প হবে, অনেক কিছু হবে। এখন এটা সবে শুরু। এই রথ কত পথ পার হবে দেখুন। দিদি আবার, তোমার দিদি আবার উকিলের ড্রেস পরে নেমে যাবে মনে হয়। এর আগে হুইল চেয়ারে ভোট করেছিল। আমি বলেছিলাম পা ভাঙা নিয়ে দিদি হুইল চেয়ারে বসেনি, দিদি ভোটের জন্য হুইল চেয়ারে বসেছে। যেদিন ভোট শেষ হবে, যেদিন রেজাল্ট বেরিয়ে যাবে, দিদির হুইল চেয়ারে চড়া বন্ধ হয়ে যাবে। আপনারা মনে করে দেখুন, যেদিন ভোটের রেজাল্ট বেরিয়েছে দিদির হুইল চেয়ার ছেড়ে নেমে গেছে রাস্তা। এবার আমার ধারণা দিদি নতুন একটা ঢপের কীর্তন করবে, সে হচ্ছে উকিলের ড্রেস। কারণ এসআর
এসআইআর জন্য সুপ্রিম কোর্টে তিনি লড়েছেন, এটা তাকে প্রমাণ করার জন্য চেষ্টা করতে হবে। এবার উকিলের একটা ড্রেস তাকে দেখতে হবে, পাঠাবে, হুঙ্কার দিলে পুলিশ পাঠাবে, পুলিশের কাজই তো তাই। তৃণমূলের দলের বিরুদ্ধে কোনো কাজ নাই, তৃণমূল দলের লাভ জুতো গুঁতো খাবে, সেখানে চুপ করে থাকবে। তৃণমূল দলের নেতারা লাভ জুতো গুঁতো যাই মারুক, পুলিশ চুপ। অন্য দল করলে করবে, এটা জেনেই আমরা কংগ্রেস করি। আমার বিরুদ্ধে তো ওয়ারেন্ট চলে এসছে, কালকে ওয়ারেন্ট চলে এসছে আমার বিরুদ্ধে। আমাদের বিরুদ্ধে অনেক তৈরি হচ্ছে এখানটাই, কেস কাচারি কি করে দেওয়া যায় না দেওয়া যায়, সব ব্লু প্রিন্ট তৈরি হচ্ছে। দিদি পাঠিয়েছে ব্লু প্রিন্ট তৈরি করে কংগ্রেসকে জব্দ করে মুর্শিদাবাদে। আরে ভাই, ভোটের সময় একজন আমাকে রাস্তা দাঁড়িয়ে গাল দিচ্ছে তৃণমূলের লোক, তাকে নেমে যাই গাল দিছিস কেন, সেটাই কেস। আমাদের কলেজের ছেলেরা, কলেজে আমাদের ছেলেরা, ছোট ছোট ছেলেরা, তারা এখানটাই ইউনিভার্সিটির নামকরণ হয়েছে বলে মিষ্টি খাওয়াতে গেল, সরকারি প্রোগ্রামে মিষ্টি খাওয়াতে গেল। সরকার নামকরণ করেছে, মুর্শিদাবাদ জেলার মানুষের দাবি মেনে, মুর্শিদাবাদ জেলার মানুষের দাবির কাছে মাথা নিচু করে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তারা এই কলেজের নামকরণের সঙ্গে কৃষ্ণনাথের নাম ঘোষণা করেছে। তাই খুশি হয়ে ছাত্ররা মিষ্টি খাওয়াতে গেল, সেখানে ছাত্রদের উপর হামলা হলো। যারা হামলা করলো তারাই আবার এফআইআর করে দিল। এবার যারা মার খেলো তাদের বিরুদ্ধে কেস চালু হয়ে গেল। কোন প্রশাসন এসে বুঝতে পারছেন মুর্শিদাবাদে, তাদের লক্ষ্য কি বুঝতে পারছেন? তারা ময়দানে নেমে গেছে, পথে ঘাটে নেমে গেছে, কোথায় কোথায় কংগ্রেসের সমর্থক আছে, কে কে কংগ্রেস করতে পারে এখন থেকে চমকানো শুরু হয়ে গেছে, ডাকাডাকি হাঁকাহাঁকি শুরু হয়ে গেছে। পুলিশ তো ভোটে নেমে গেছে অনেক আগে। পুলিশের মধ্যে আপনারা দেখলেন খবরে কাগজ আজকে যে কোন আসনে কে জিতবে তার তথ্য পুলিশ তৈরি করতে লেগে গেছে তৃণমূলকে সাহায্য করার জন্য। এই চলছে।